কেউ দেখার আগেই নিজের ঠোঁটের হাসিটুকু গিলে বরাবরের মতো গম্ভীর মুখ হয়েই বসে রইল সে। পূর্বাশাও আর বলল না কিছু। জায়ানের পাশে বসেই মনোযোগী হল বইয়ের ভাঁজে। তবে তাদের এইটুকু প্রেম জর্জরিত আনন্দে যেন নজর লাগল কারো। একটু আগে এই চেয়ারে বসতে চাওয়া মেয়েটার দৃষ্টি তীক্ষ্ণ হল। জায়ানের পাশের চেয়ারটা দখল করতে না পেরে তার সম্মুখের টেবিলে বসেছিল মেয়েটি। সেও তো গিয়েছিল ওই চেয়ারে বসতে, কিন্তু জায়ান এক প্রকার অপমান করেই তাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে কি এই মেয়েটার জন্য তাড়িয়েছে তাকে? এই কৃষ্ণবর্ণের কুৎসিত ভিনদেশী মেয়েটার জন্য অপমানিত হতে হয়েছে তাকে? মনের ভিতরের চাপা ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে এলো মেয়েটার। তীব্র ক্ষোভে জর্জরিত হয়ে পড়ল সে। ব্যাগ থেকে নিজের মোবাইলটা বের করে লুকিয়ে সকলের অগোচরেই পাশাপাশি বসা জায়ান আর পূর্বাশার গোটা কয়েক ছবি তুলে নিল মেয়েটি। নিশুতি রাত, চারদিকে আধারের ঘন ঘটা। সন্ধ্যা নাগাদ কলেজের মধ্যে জ্বলে ওঠা কৃত্রিম আলোগুলোর অনেকটাই নিভতে শুরু করেছে এখন। শিক্ষার্থীরাও তাদের বহিরাগত সকল কাজকর্মের পাট চুকিয়ে চলে এসেছে হোস্টেলে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়েও পড়েছে অনেকে। সবাই মোটামুটি হোস্টেলে ফিরেছে। জেফি বিছানায় শুয়ে শুয়ে উইচ্যাটে ঘুরছিল। হঠাৎ তার চোখ আটকে গেল একটা ছবিতে। লাফিয়ে উঠল সে, ডাকল সেনজেই, সুজা আর পূর্বাশাকে। তারা শুয়েছিল কেবল। জেফির চিৎকারে হুড়োমুড়িয়ে উঠে বসল। জেফি তাদের তাড়া দিয়ে বলল, উইচ্যাটে ঢোক। সুজা এবং সেনজেই এর সাথে সাথে পূর্বাশাও ঢুকল উইচ্যাটে। উইচ্যাটে তাদের কলেজ গ্রুপে একটা ছবি দেখে থম মেরে গেল সবাই। এ তো আজকে সকালে লাইব্রেরিতে পূর্বাশা যে জায়ানের পাশে বসেছিল তখনকার ছবি। কোনো ফেক আইডি থেকে তাদের কলেজ গ্রুপে পোস্ট করা হয়েছে। উন্নত দেশ, উন্নত মানুষ। এদেশের মানুষ অনলাইনে সক্রিয় খুব বেশি, তরুণ সমাজ তো আরও বেশি। তাই ছবিটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশি। তবে ছবিটিতে খুব একটা সমস্যা নেই। জায়ান আর পূর্বাশা বসে রয়েছে পাশাপাশি, এখানে তো খারাপ কিছু নেই। যত সমস্যা রয়েছে সব ছবিটির ক্যাপশন ঘিরে। ছবিটির ক্যাপশনে খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, বিদেশি কুৎসিত শিক্ষার্থীরা চীনে আসেই এদেশীয় সুদর্শন যুবকদের কাবু করে এদেশে স্থায়ী খুঁটি গড়তে। অনেক বাজে বাজে মন্তব্যে ভরে গেছে পোস্টটা। কেউ কেউ মন্তব্য করেছে, এরা তো আসেই এই কারণে। অনেকে আবার কমেন্ট করেছে, কি আর করবে এরা? চীন অত্যাধিক ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে আমেরিকা, রাশিয়া কিংবা ইউরোপীয় দেশগুলোর মতো তো আর এখানে নাগরিকত্ব পাওয়া খুব সহজ নয়। দিনের পর দিন এই দেশে বহিরাগত শিক্ষার্থীরা পড়াশোনা করেও নাগরিকত্ব লাভ করতে পারে না। পড়াশোনা শেষে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। তারপর যদি এদেশীয় কোনো নাগরিককে বিয়ে করে তাহলে যদি বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ার একটু আশা থাকে তাও খুব কম। এই মেয়ে মনে হয় তেমন কিছুই করতে চাইছে। কেউ কেউ আবার মন্তব্য করেছে, এই চেহারায় আবার কলেজের সবচেয়ে সুদর্শনদের কাতারে থাকা যুবকের পানে হাত বাড়িয়েছে। আসলে কুৎসিতদের সব সময় নজরই থাকে সুদর্শনদের দিকে। চোখ দুটো ছলছল করে উঠল পূর্বাশার। পুরনো ক্ষত যেন তাজা হয়ে উঠল আবারও তার কুৎসিত চেহারাই কষ্ট বয়ে আনল তার জন্য। এই কুৎসিত চেহারাই তার সকল সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদেশে তো এসেছিল সে একটু শান্তির জন্য। এখানেও কি শান্তি নেই তার কপালে? তারপরও যতটুকু শান্তি হয়ে উঠছিল তাও বুঝি তার কপালে সইল না। কোন পাপের শাস্তি তাকে সৃষ্টিকর্তা দিচ্ছে? কি পাপ করেছিল সে? সে তো জায়ানের কাছে যায়নি। জায়ানই এসেছিল তার কাছে, তাদের দা কুমড়ার সম্পর্কটা একটু ভালোর দিকে নিয়ে যেতে। এখানেও তার কপালে দুঃখ বয়ে আনল আর দোষী সাব্যস্ত করা হলো শুধুমাত্র তাকে। পূর্বাশার গাল বেয়ে টুপ করে এক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল। তার সাথেই কেন এমন হয় সব সময়ে? জেফি, সেনজেই আর সুজা হয়তো বুঝল মেয়েটার মনের অবস্থা। তারা এসে দাঁড়ালো পূর্বাশার পাশে। সেনজেই পূর্বাশার কাঁধে হাত রেখে বলল, তুমি একদম মন খারাপ করো না, আমরা তোমার পাশে আছি। সুজাও সাই জানালো সেনজেই এর কথায়, বলল, এই কাজ যে করেছে অবশ্যই খুঁজে বের করব আমরা। জেফি দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। কিঞ্চিত সময় নিয়ে ভেবে বলল, কলেজ কর্তৃপক্ষের কাছে কালই আবেদন করব এই বিষয়ে। যেই এই কাজ করেছে তাকে তো খুঁজে বের করতেই হবে। পূর্বাশা উত্তর দিল না কারো কথার। সকলের সান্ত্বনার মধ্যেই মূর্তির মতো সে বসে রইল। হঠাৎ তার মোবাইলের মেসেজের টোন বেজে উঠল, নোটিফিকেশনে ভেসে উঠল জায়ানের নামটা। জায়ানের তরফ থেকে মেসেজ পাঠানো হয়েছে তাকে। পূর্বাশা দেখল না মেসেজটা। মোবাইলটা সোজা ছুঁড়ে মারল বিছানার উপরে। রাতের আধার কেটে সকাল হয়েছে। সূর্যটাও তার তেজদীপ্ত আলো নিয়ে ছড়িয়ে পড়েছে আকাশে।
পূর্বাশা তৈরি হয়ে বেরিয়েছে কলেজে যেতে। তার জীবনের কষ্ট, অঘটন, তিরস্কারের জন্য কি আর সময় থেমে থাকবে? এই কষ্ট তিরস্কার নিয়েই সে সারাজীবন হেঁটে চলেছে, সম্মুখের দিকে আজও হেঁটে চলতে হবে। মানুষের বক্র দৃষ্টি আর তিরস্কার এখন যেন দুধভাত হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ছাড়ল পূর্বাশা। আশেপাশের সবাই একটা অদ্ভুতভাবে তাকাচ্ছে তার পানে। হয়তো কালকের ছবিটার জন্য ভালো কিছু আর তার ভাগ্যে জুটল না। সর্বদা সবকিছুর জন্য একমাত্র সেই দোষী সাব্যস্ত হল আর তিরস্কারের পাত্রী হল। মাথা নুইয়ে মাটির দিকে দৃষ্টি নিবন্ধ করল পূর্বাশা। লম্বা লম্বা পা ফেলে চলে এলো ক্লাসরুমে। যতই সে পালাতে চাক না কেন, তাই বলে কি তার ভাগ্যের নির্ধারিত তার জন্য আয়োজিত তিরস্কার কম পড়বে? মোটেই না। ক্লাসরুমের দরজা থেকে ঢুকতেই যেন তিরস্কারের বন্যা নেমে এলো তার পানে। ওই যে এখানে আসর পর প্রথম দিক থেকে যে মেয়েগুলো তাকে নিয়ে হাসাহাসি করত, তারা যেন এবার হাসাহাসির চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। এমনিই তো পূর্বাশাকে হে প্রতিপন্ন করতে ছাড়ত না, তারা এখন আরও পেয়েছে সুযোগ। তাদের মধ্য থেকেই একজন মেয়ে উঠে বলল, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? এই চেহারায় কিনা আবার কলেজের সবচেয়ে সুদর্শনদের কাতারে পড়া যুবকের পানে দিকে হাত বাড়াস। অন্য একজন বেশ তাচ্ছিল্যের স্বরে বলল, এসেছেই তো সেজন্য। পড়াশোনা কম, এদেশে খুঁটি গাড়া বেশি জরুরি। বলেই হো হো করে হেসে উঠল মেয়েগুলো। হাসতে হাসতেই আরেকজন বলল, নিশ্চয়ই জায়ান ভাই পাত্তা দেয়নি তোকে। দিবেই বা কেন? একজন নিগ্রোকে কি আর অত সুন্দর পুরুষ মানুষ পাত্তা দেয়? জায়ান ভাইয়ের পিছনে ঘুরে লাভের লাভ তো কিছু হলো না, শুধু শুধু মান সম্মান নষ্ট করলি। মুখ বাঁকালো আরেকটা মেয়ে। ভেংচি কেটে বলল, কিসের মান সম্মান? নিগ্রোদের আবার মান সম্মান আছে নাকি? কথাটা শেষ হতে না হতেই ফুঁসে উঠল সেনজেই, সুজা আর জেফি। এতক্ষণ চুপচাপ শুনছিল তারা সবটা। এবার আর চুপ থাকতে পারল না। মুখ খুলল সুজা, ঝাঝালো কণ্ঠে বলল, পূর্বাশা নিগ্রো নয়। আর যদি নিগ্রো হয়েও থাকে তাহলে তোদের কাছে আমার প্রশ্ন রইল, নিগ্রোরা কি মানুষ নয়? এই পৃথিবী কি শুধুমাত্র সাঙ্গদের জন্য তৈরি হয়েছে? সুজা হয়তো বলতে চাইছিল আরও কিছু, কিন্তু সে সুযোগ আর হয়ে উঠল না। শ্রেণীকক্ষে প্রফেসর প্রবেশ করতেই দমে গেল সবাই। সকল ঝগড়া বিব্দের অবসান ঘটিয়ে যে যার আসনে গেল। শুরু হলো ক্লাস। ক্লাসের এক ফাঁকে পূর্বাশা লক্ষ্য করল জায়ান আবার মেসেজ পাঠিয়েছে তাকে। সে লিখেছে, ক্লাস শেষে দেখা করি। পূর্বাশা উত্তর দিল না কোনো। এই পুরুষের সাথে আর কথা না বলাই শ্রেয়। সুদর্শনদের সাথে যে কুৎসিতদের মিশতে নেই। আর ওই লোকটার জন্যই তো আজ এমন একটা পরিস্থিতির শিকার হতে হলো তাকে। সে যদি জায়ানের থেকে দূরত্ব বজায় রেখে চলত তাহলে হয়তো মানুষের কাছে আজ এতটাও তিরস্কার হতে হতো না তাকে। তাছাড়া এই মুহূর্তে জায়ানের সাথে তাকে কেউ দেখলে বিষয়টা হয়তো আরও খারাপের দিকে যাবে। সকলে ধরে নিবে তাদের ধারণাই সঠিক। ক্লাস শেষে বেরুল পূর্বাশা। জায়ান দাঁড়িয়ে আছে তার ক্লাসের সম্মুখে। মেয়েটা দেখেও যেন না দেখার ভান করল তাকে। জায়ানের পাশ কাটিয়ে সম্মুখের দিকে চলে গেল সে। জায়ান পিছু ডাকল পূর্বাশার। মেয়েটা সাড়া দিল না কোনো। এক প্রকার দৌড়ে চলে গেল সে। ভ্রু কুচকাল জায়ান। এর আবার কি হলো? তাকে কি এড়িয়ে গেল মেয়েটা? কিন্তু কেন? কি করেছে সে? ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে নিজের গতিতে। এই মুহূর্তে জানান দিচ্ছে রাত 10টা। জায়ান লাগাতার কল করে যাচ্ছে পূর্বাশাকে, কিন্তু নাম্বারটা বন্ধ বলছে। ইতোমধ্যে সে জেনে গেছে সবটা। অনলাইনে দুনিয়ায় ততটা সক্রিয় না থাকার কারণে সবটা জানতে একটু বেশি সময় লেগেছে। কিন্তু জানার পর থেকে মেয়েটাকে কল করেছে, এসএমএস করেছে। প্রথমে নাম্বারটা খোলা থাকলেও একটা কলও ধরেনি বা একটা এসএমএসেরও রিপ্লাই করেনি মেয়েটা। ওই কেমন কথা? এইটুকু একটা ছোট বিষয়ের জন্য মেয়েটা এমন করছে? তার থেকে মেয়েটা তার সমস্যা নিয়ে আসতো তার কাছে, দুইজন মিলে কথা বলে একটা সমাধানে আসতো, তা না তাকে এড়িয়ে যাচ্ছে, কল ধরছে না, এসএমএসের উত্তর দিচ্ছে না। এদিকে যে তার এই অবহেলায় জায়ানের হৃদয় অস্থির হয়ে উঠছে ক্ষণে ক্ষণে, কষ্ট হচ্ছে ভীষণ। অন্যদের করা কর্যের জন্য মেয়েটা তাকে কেন এভাবে শাস্তি দিচ্ছে? আচ্ছা, এই ছোট একটা কারণে মেয়েটা হারিয়ে যাবে না তো তার থেকে? কলিজাটা ধক করে উঠল জায়ানের। না, কাল সকালেই এর কোনো একটা বিহিত করতে হবে। আর উইচ্যাটে এমন একটা পোস্টকে করেছে তাও খুঁজে বের করতে হবে অবশ্যই। চারদিকে তীব্র আলোর ঝলকানি। ব্যস্ত শহরটা ব্যস্ত হয়ে উঠেছে বেশ। চারদিক থেকে যানবাহনের পাপধ্বনি শোনা যাচ্ছে। প্রতিদিনের মতোই পূর্বাশা তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। সাথে আছে সেনজেই, জেফি আর সুজা।
তবে আজ আর তিরস্কার শুনতে হেঁটে হেঁটে কলেজ অবধি যেতে হয়নি। মেয়েগুলো নিজেরাই হেঁটে এসেছে পূর্বাশার দিকে। হয়তো তারাও ক্লাসে যাচ্ছে। পূর্বাশাকে দেখেই থমকে দাঁড়ালো তারা। একজন বলল, কি জায়ান ভাইয়ের পাত্তা না পেয়ে এখন আবার নতুন পাখি খুঁজছিস নাকি? আরেকজন বলল, এ ছাড়া এর আর কাজ কি? যেমন চেহারা তেমন তার চরিত্র, দুটোই একদম কালোতে পরিপূর্ণ। কথাগুলো বলেই হো হো করে হেসে উঠল মেয়েগুলো। পূর্বাশাও আর চুপ থাকতে পারল না। কাল থেকে তো কম শুনল না সে। যে যেখান থেকে পেরেছে তার চরিত্রের দিকে আঙ্গুল তুলে যাচ্ছে সমানতালে। তার কষ্ট হয় না বুঝি? নাকি সে মানুষ নয়? হয়তো তাকে মানুষ বলে গণ্য করে না, তাই তো এত কথা এত সহজে তাকে নিয়ে বলতে পারছে। পূর্বাশা এবার নিজের সপক্ষে প্রতিবাদ করল, বলল, কারো চরিত্র নিয়ে কথা বলার আগে নিজেদের চরিত্রের দিকে তাকিয়ে দেখুন। আপনি ঠিক কতটা ভালো? কারণ ভালো মানসিকতা কিংবা ভালো চরিত্রের মানুষ কখনো অন্যকে তিরস্কার করে, খুব সহজে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে পারে না। পূর্বাশার কথায় যেন ক্ষেপে গেল তার সম্মুখে উপস্থিত মেয়েগুলো। তাদের মধ্য থেকে একটা মেয়ে আবার বেশ ঝাঝালো কণ্ঠে প্রতিউত্তর করল, তোর এত বড় সাহস, আমাদের সাথে তোর চরিত্র মিলাতে এসেছিস? আমরা তোর মতো কলির গ্রামও নই আর আমাদের চরিত্রও কালো নয়। পূর্বাশা হয়তো মেয়েটার ছোড়া এই তিক্ত বাক্যের জবাব দিতে চেয়েছিল, কিন্তু কষ্ট করে আর তাকে উত্তর দিতে হয়নি। পূর্বাশার হয়ে এবার উত্তর দিল সেনজেই। কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, চামড়া সাদা হলেই তার হৃদয় সাদা হয় নাকি? এই যেমন ধর, তোদের দেখেই তো আমার মনে হচ্ছে তোদের চামড়া ঠিক যতটা শুভ্র, হৃদয়টা তার থেকে অধিক কালো আধারে ঢাকা। কি বললি তুই? আমাদের হৃদয় কালো আধারে ঢাকা? একজনের কথার সাথে আবার অন্য একজন তাল মিলিয়ে বলল, আমাদের হৃদয় কোন দিক থেকে কালো আধারে ঢাকা হলো? আমরা কি তোর মতো কলেজের সুদর্শনদের কাতারে থাকা পুরুষ দেখতেই লাফিয়ে পড়েছি নাকি তার উপর? নাকি তার পিছু পিছু কুকুরের মতো ঘুরতে শুরু করেছি? আমিও কারো উপরে লাফিয়ে পড়িনি। পূর্বাশার জবাবে যেন আনন্দ পেল মেয়েগুলো। তাচ্ছিল্যের স্বরে বলল, তাহলে কি বলতে চাইছিস তুই? তুই জায়ান ভাইয়ের উপর লাফিয়ে পড়িসনি, বরং জায়ান ভাই তোর উপর লাফিয়ে পড়েছে? কথাটা বলেই হাসিতে ফেটে পড়ল যেন সবাই। ঠিক তখনই পূর্বাশাদের পিছনের দিক থেকে গম্ভীর ক্রোধিত একটা কণ্ঠস্বর ভেসে এলো। বেশ তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, হ্যাঁ, আমি লাফিয়ে পড়েছি পূর্বাশার উপরে। তাতে কার কি সমস্যা? চেহাগুলো দেখি একবার। চমকে উঠল সবাই, চকিত দৃষ্টিতে পূর্বাশার পিছনের দিকে। সকালে জায়ান দৃশ্যমান হল পূর্বাশার পিছনের দিকে। ক্রোধিত রক্তিম মুখশ্রী তার, কপালের রগগুলোও কেমন নীলচে বর্ণ ধারণ করেছে। চোখ বড় বড় হয়ে গেল সবার। সেনজেই, জেফি আর সুজা যেন জ্ঞান হারাবে এখনই। যে ছেলের সাথে পূর্বাশার সম্পর্কটা ঠিক দাকুমরার, সেই ছেলে নাকি দাবি করছে সে পূর্বাশার পিছনে লাইন মারছে। এও সম্ভব? ততক্ষণে ধূপধাপ পা ফেলে সম্মুখের দিকে চলে এলো জায়ান, দাঁড়ালো পূর্বাশার পাশে। মেয়েগুলোর দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে শুধালো, আমি পূর্বাশার পিছনে ঘুরছি। ও নয়, বরং আমি লাফিয়ে উঠতে চাইছি ওর উপর। এ নিয়ে কারো কি সমস্যা আছে দেখি? একে একে বলে যা তো আমার সম্মুখে। তোদের চেহারাগুলো চিনে রাখি একটু। জায়ানের কণ্ঠ নিঃসৃত কথাগুলো যেন ছোটখাটো একটা বজ্রপাত ঘটালো উপস্থিত সকলের মধ্যে। সবাই হতবাক হয়ে চেয়ে রইল জায়ানের পানে। জায়ান থামল একটু, অতঃপর আবার বলল, অবশ্য যদি তোদের কারোর মধ্যে আমাকে এবং পূর্বাশাকে নিয়ে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তবে অতি দ্রুত তোদের সেই মস্তক দেয়ালের সাথে টাক মেরে ফাটিয়ে ফেল। কারণ যে মস্তিষ্কে অন্য কাউকে নিয়ে কুচিন্তা, অন্য কারো খারাপ সাধনে নিয়োজিত, সে মস্তিষ্ক থাকার চেয়ে না থাকা অধিক শ্রেয়। মেয়েগুলো আমতা আমতা শুরু করল, তবে জায়ানের কথার প্রতিউত্তর করার মতো কোনো কথাই খুঁজে পেল না কেউ। কি উত্তর দিবে তারা? এতক্ষণ পূর্বাশাকে ফুটবল ভীত পেয়ে যে যেখান থেকে পেরেছে বলে গেছে, কিন্তু জায়ান তো ফুটবল নয়। তাকে কি কিছু বলা খুব সহজ? কারণ সমাজ দুর্বলদের দুর্বলতায় আঘাত করতে সফল, তবে সবলদের আঘাত করতে ভীত। দুর্বলদের যে যেখান থেকে পারে হে করে তিরস্কার করে, আর সবলরা শত অন্যায় করার পরও তাদের পানে দৃষ্টিপাতের সাহস থাকে না কারো। পূর্বাশার অবস্থাও হয়েছে তাই। মেয়েগুলো কাচুমাচু হল, পিছন ঘুরে চলে যেতে উদ্যত হল সকলে। জায়ান পিছু ডাকল তাদের, বেশ কড়া কণ্ঠে বলল, তোদের দলনেত্রী যে আমার আর পূর্বাশাকে নিয়ে ছবিটা উইচ্যাটে পোস্ট করেছিল, তাকে বলে দিস সাহস থাকলে আমি মাত্র যে কথাগুলো বলেছি প্রতিটি কথা হুবহু পোস্ট করে দিতে। নয়তো তাকে খুঁজে বের করে তাকে তিরস্কার করে যদি আমি লিখতে বসি, তবে তা শুধুমাত্র 2-4 লাইনে সীমাবদ্ধ হবে না, গোটা এক রচনায় ছড়িয়ে পড়বে চীনের এলাকা এলাকায়।
জায়ানের সম্মুখে আর কেউ দাঁড়াল। দ্রুত প্রস্থান করল মেয়েগুলো। সবাই চলে যেতেই পূর্বাশা তাকালো জায়ানের পানে, অতঃপর বলল, আমাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য আপনি অন্য অনেক পন্থা অবলম্বন করতে পারতেন। এত বড় মিথ্যার কোনো প্রয়োজন ছিল না। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। ঠান্ডা কণ্ঠেই জবাব দিল, আমি কোনো মিথ্যা বলিনি। কপালে ভাঁজ পড়ল পূর্বাশা। অজানা আশঙ্কায় হৃদয় জর্জরিত হল পূর্বাশার। পুরনো অতীতটা মাথোচাড়া দিয়ে উঠছে মস্তিষ্কে। না না, এ হতে পারে না। সে হয়তো একটু বেশিই ভাবছে। কোথায় জায়ান আর কোথায় সে? জায়ান হয়তো মজা করেই বলেছে। তবুও হৃদয়ে ওঠা আশঙ্কার ঝড় থামাতে ব্যর্থ হল মেয়েটা। আর একটু নিশ্চিত হতে প্রশ্ন করল, মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? এতক্ষণ যা যা বলেছেন সেগুলো আমাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য ছিল না? না, আমি কখনো মিথ্যা বলি না, এবারও বলিনি। আমি এতক্ষণ যে কয়টা শব্দ বা বাক্য আমার কণ্ঠ থেকে বের করেছি প্রতিটি সত্য। আমি সত্যিই আপনাকে ভালোবাসি পূর্বাশা। জায়ানের সোজাসাপটা স্বীকারোক্তি। তবে এই সোজা সাপটা বাক্যগুলোই যেন ততীর ছুড়ল পূর্ববাংলার হৃদয়। বড়ই আশ্চর্যের বিষয়, ভালোবাসার কথা কি কখনো কারো হৃদয়ে ততীর ছুড়তে পারে নাকি? হৃদয়ে ততীর ছড়ে তো তিক্ত কথা, প্রতারণা, তিরস্কার। কিন্তু পূর্বাশার কাছে যে এই ভালোবাসা নামক শব্দটা এই সমাজের তিক্ত, তিরস্কারমূলক কথার চেয়েও তো এই শব্দটা তাকে স্মরণ করিয়ে দেয় তার জীবনে ঘটে যাওয়া এক কালো অতীত, নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র। হয়তো সেই পুরুষকে এখন অনেকটাই ভুলতে বসেছে। মনের কোণে তার প্রতি ঘৃণার তীরতাও বেড়েছে। সেই প্রথম দিন যখন নক্ষত্র ছেড়ে গিয়েছিল তাকে, তখনও সে পারেনি ওই পুরুষকে ঘৃণা করতে। বরং ঘৃণা করেছিল নিজেকে, নিজের চেহারাকে। তাই তো তত্ত্ব, তত্ত্বা, মতো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পেরেছিল সে। তবে এখন অনেকটাই স্বাভাবিক পূর্বাশা। একটু একটু করে ঘৃণাও করতে শুরু করেছে নক্ষত্র নামক পুরুষকে। নিজেকে অল্প স্বল্প ভালোবাসতে শিখেছে কিনা। হয়তো ওই প্রতারক পুরুষের এখন আর কোনো অস্তিত্ব নেই তার জীবনে, তবে তার প্রতারণার দাগটা রয়ে গেছে এখনও ঠিক তার নামের মতোই উজ্জ্বলভাবে। একবার ভালোবেসে চরমভাবে প্রতারিত হয়েছে মেয়েটা। আজ আবার আরেকজন পুরুষ কিনা ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হয়েছে তার সম্মুখে। ভালোবাসা, ভালোবাসা বলতে কি এই পৃথিবীতে আদৌ কিছু রয়েছে? না, ভালোবাসা বলতে কিছু নেই, সবই মোহের খেলা। তাছাড়া জায়ানও যে নক্ষত্রের মতো তাকে নিয়ে খেলছে না তারও বা গ্যারান্টি কি? সেও হয়তো প্রতারণা করতেই ভালোবাসার দাবি জানিয়েছে। চোখ মুখ শক্ত হয়ে উঠল পূর্বাশার। শক্ত কণ্ঠে সে বলল, আমি জানি না আপনি সত্যি কথা বলছেন নাকি মিথ্যা। আমার সাথে মজা করছেন নাকি সত্যি বলছেন। অবশ্য আমি জানতেও চাই না। এই বিষয়ে আমি আগ্রহী নই মোটেই। আমি শুধুমাত্র আপনাকে এইটুকুই বলবো যে আপনি আজ এখানে দাঁড়িয়ে যা যা বললেন সেই কথাগুলো শুধুমাত্র এখানটাতেই সীমাবদ্ধ থাকবে, ভবিষ্যতে আর আগানোর চেষ্টাও করবেন না। জায়নের মুখশ্রীতে অসহায়তা ফুটে উঠল, তবে মুখে প্রকাশ করল না সে। বেশ স্বাভাবিক কণ্ঠেই সে পূর্বাশাকে প্রশ্ন করল, আপনি কি অন্য কাউকে ভালোবেসেন? না। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল একটু। যাক, মেয়েটার জীবনে অন্য কেউ তো নেই। এক মুহূর্তের জন্য তার হৃদয়ে কেমন সন্দেহ জেগেছি পূর্বাশা হয়তো ভালোবাসে অন্য কাউকে। কিন্তু মেয়েটা যেহেতু অন্য কাউকে ভালোবাসেই না, তাহলে তাকে মেনে নিতে অসুবিধা কোথায়? জায়ানের কপালে ভাঁজ পড়ল দুই তিনটা, অতঃপর পূর্বাশার পানে তাকিয়ে প্রশ্ন করল, তাহলে আমাকে মেনে নিতে অসুবিধা কোথায়? আমি কুৎসিত, তা নিয়ে সমস্যা নেই আমার। যদি থাকতই তাহলে তো আপনার সম্মুখে আজ ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াতাম না। পূর্বাশার দৃষ্টি তীক্ষ্ণ হল। তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, সমস্যা আছে নাকি নেই তা আমরা বিগত দিনে দেখেছি। আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, কিন্তু আমার নয়। আমি অনুতপ্ত আমার বিগত দিনের ব্যবহারে। অনুতপ্ত হলেই কি সব ভুলে যাওয়া যায়? আঘাতে জর্জরিত করে অনুতাপ বোধেই মলম লাগালে কি সে আঘাত সেরে যায়? জায়ান চুপ রইল। পূর্বাশার ছোড়া বাক্যগুলোর প্রেক্ষিতে সে ঠিক কি উত্তর দিবে খুঁজে পেল না সে। সত্যিই তো পূর্বাশার সাথে সে কম খারাপ ব্যবহার করেনি। পূর্বাশা কিঞ্চিত দাঁড়িয়ে রইল জায়ানের সম্মুখে। হয়তো ছেলেটার মুখ থেকে উত্তরের আশা করেছিল। কিন্তু জায়ানকে চুপ থাকতে দেখে ক্লাসের দিকে পা বাড়াল সে। সেনজেই, সুজা আর জেফিও হাঁটা ধরল তার পিছু পিছু। জায়ান হঠাৎ পিছু ডাকল পূর্বাশার, বলল, শুনুন। থমকে দাঁড়াল পূর্বাশা। পিছন না ঘুরেই জবাব দিল, জি। আমি সত্যিই আপনাকে ভালোবাসি।
পূর্বাশা শুনল কথাটা, পিছন ঘুরে না তাকিয়েই শক্ত কণ্ঠে বলল, তবে ভুলে যান আমাকে। কথাটুকু সম্পূর্ণ করেই আর এক দণ্ড দাঁড়াল না পূর্বাশা। লম্বা লম্বা পা ফেলছ হাঁটা ধরল সম্মুখের দিকে। জায়ান আবারও পিছু ডাকল, তবে এবার আর দাঁড়াল না পূর্বাশা। শুনল না জায়নের কথা, পা চালিয়ে চলে গেল ছেলেটার দৃষ্টিসীমার বাহিরে। শীতল অথচ অস্থির হল জায়ানের দৃষ্টিজোড়া। বিড়বিড়িয়ে বলল, আপনি ঠিক যতবার আমাকে ভুলে যেতে বলবেন আমি ঠিক ততবার নতুন করে প্রেমে পড়ব, আবার নতুন করে ভালোবেসব আপনাকে প্রাণপ্রিয়া। সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে পা বাড়িয়েছে। চারদিক সোডিয়ামের কৃত্রিম আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। শহরের বুকে লাল নীল সবুজ আলোর খেলা নেমেছে যেন। পড়ার টেবিলে দখল করে বসে রয়েছে জায়ান, তৃষাম আর চ্যাং। তৃষাম আর চ্যাং বসে বসে পড়লেও জায়ান পড়ছে না। বইয়ের পাতায় তাকিয়ে ভাবছে কিছু, হয়তো পূর্বাশার কথা ভাবছে। এই মুহূর্তে ওই মেয়েটা ছাড়া তার মস্তিষ্কে ভাবার মতো কি রয়েছে কিছু? হৃদয়, মন, মস্তিষ্ক সব স্থানেই তো তার বিচরণ। কিন্তু মেয়েটা এমন করছে কেন? এতটা নির্দয় পাষাণ তো ছিল না। আগে তো নরম কোমল স্নিগ্ধ পুষ্পের ন্যায় ছিল, কিন্তু এখন কেমন কঠোর, পাষাণ হয়ে যাচ্ছে মেয়েটা। যদি তাই না হতো তবে কি ওভাবে তার মুখের উপর শক্ত কণ্ঠে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারত? পারত না, একদম পারত না। তার উপর এখন আবার পূর্বাশা জায়ানকে সব স্থান থেকে ব্লক করে রেখেছে। আগে তো তাও মোবাইল বন্ধ করে রেখেছিল। কল করলে বলতো নাম্বার বন্ধ, মনটাকে একটু বুঝো দেওয়া যেত। আর এখন সরাসরি ব্লক। ব্লক করে মেয়েটা তাকে ঠিক কি বুঝাতে চাইছে? সে চায় না জায়ানকে, জায়ানের ভালোবাসা সে প্রত্যাখ্যান করেছে। এত সহজ সবকিছু। মেয়েটা কি ভুলে গেছে যে এখন নিজের দেশে নয় বরং চীনে জায়ানের দেশে রয়েছে? না ভালোবাসলে কি না প করে ধরে বেঁধে ভালোবাসাবে। এ দেশে রেখে দিবে চিরদিনের জন্য। আর কখনো বাংলাদেশে ফিরতেই দিবে না। তখন ভালো না বেসে যাবে কোথায়? আরও কিছুটা সময় নিয়ে জায়ান আকাশ পাতাল অনেক কথা ভাবল, অতঃপর চেয়ার ঘুরিয়ে তাকালো তৃষামের পানে, বলল, তোর বোনকে পটানোর কয়েকটা উপায় বল। তৃষাম বইয়ের ভাঁজ থেকে দৃষ্টি রেখেই বলল, কোনো উপায় নেই। জায়ান হাত উচাল, 1 2 3 করে গুনল বার কয়েক, অতঃপর এক আঙ্গুল তুলে তৃষামের পানে তাকিয়ে বলল, তাহলে একটা উপায় বল। তৃষামের কপালে ভাঁজ পড়ল। বিরক্তিভরা কণ্ঠে বলল, একটাও নেই। কথাটা বলে একটু থামল তৃষাম, অতঃপর আবার বলল, আমি তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, তুই ওর পিছু তুই ছেড়ে দে। ও কোনোদিন তোর ভালোবাসা গ্রহণ করবে না। জায়ান সরু দৃষ্টিতে তাকালো তৃষামের পানে, অতঃপর বলল, কেন করবে না? কারণটা না হয় ওর কাছ থেকেই জেনে নিস। কিছুক্ষণ তম মেরে বসে রইল জায়ান, অতঃপর উঠে দাঁড়াল। শরীরে শীত পোশাকটা জড়িয়ে বাইরে বেরিয়ে যেতে উদ্যত হল। ভ্রু কুচকাল তৃষাম। এই সময়ে এ আবার কোথায় যাচ্ছে? পিছু ডাকল তৃষাম, হৃদয় কুচকে রেখেই প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? তোর বোনের কাছে। কেন? জিজ্ঞেস করব সে কেন ভালোবাসবে না আমাকে, কেন আমাকে প্রত্যাখ্যান করছে বারবার? তৃষাম অবাক হল। এই ছেলের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আগের জায়ানের সাথে যে জায়ানের বিস্তর ফারাক। আগের জায়ানকে সে সচরাচর অস্থির হতে দেখেনি। হয় রেগে যেতে দেখেছে, নয়তো ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করেছে। তৃষাম নিজের 2 ওষ্ঠ ফাঁক করল। বলতে চাইল কিছু, কিন্তু জায়ান শুনল না। তার আগে দরজা ঠেলে বেরিয়ে গেল বাইরে। কিঞ্চিত সময় পরই আবার দরজা ঢেলে ভিতরে ঢুকল সে। ভ্রু কুচকাল তৃষাম আর চ্যাং। এর মধ্যে পূর্বাশাকে প্রশ্ন কর শেষ। ছোট ছোট চোখে জায়ানের পানে তাকালো তৃষাম, বলল, ফিরে এলি যে? তোর মোবাইলটা দে। কেন? আমার মোবাইল দিয়ে তুই কি করবি? থমথমে হল জায়ানের মুখশ্রী, থমথমে কণ্ঠে বলল, কারণ তোর গুণধর বোন আমাকে সব স্থান থেকে ব্লক করে রেখেছে। তৃষাম যেন সুযোগ পেল। সেদিন রেস্টুরেন্টে তাকে আর চ্যাংকে বিপদে ফেলেছিল, শুধুমাত্র এই জায়ানের জন্য তাদের রেস্টুরেন্টে কাজ করতে হয়েছে। এখন সে কেন তার মোবাইল জায়ানকে দিবে? মোটেই দিবে না। টেবিলের এক কোণে রাখা মোবাইলটা ছো মেরে ঢুকাল নিজের পকেটে। ভেঙচি কেটে বলল, আমি এখনও সেদিনের রেস্টুরেন্টের ঘটনা ভুলিনি, ভুলবও না কখনো। আমি দেব না আমার মোবাইল তোকে। জায়ান একটু সময় নিল, অতঃপর স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ভেবেছিলাম তোর অ্যাসাইনমেন্টটা করে দেব। যাক, ভালোই হয়েছে, আর করতে হবে না। তৃষাম যেন মুহূর্তেই ভুলে গেল রেস্টুরেন্টর ঘটনা। দ্রুত পকেট থেকে মোবাইলটা বের করে বাড়িয়ে দিল জায়ানের পানে। মেকি হেসে বলল, এই নে আমার মোবাইল। তোর যতক্ষণ লাগে ব্যবহার কর। ঠোঁট বাঁকিয়ে হাসল জায়ান।
সে ঠিক জানত এতেই কাজ হবে। জায়ান হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিল, ঠোঁট কামড়ে বলল, এবার তাহলে আমার শালাবাবু হওয়ার প্রস্তুত হও বাছা। কথাটা বলেই ত্রিশামের মোবাইল নিয়ে কারণ ত্যাগ করল জায়ান। ব্যস্ত পায়ে হেঁটে গেল পূর্বাশার হোস্টেলের সম্মুখে। দেরি না করে হাতে থাকা ত্রিশামের নাম্বার থেকেই কল করল পূর্বাশার নাম্বারে। একটু সময় রিং হতেই কলটা ধরল পূর্বাশা, বলল, হ্যালো আসসালামু আলাইকুম ত্রিশাম ভাই। সালামের জবাব দিল জায়ান। কিছুটা শক্ত কণ্ঠেই বলল, আমি আপনার হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছি, এক্ষুনি বাইরে আসুন। ত্রিশামের মোবাইলে জায়ানের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পূর্বাশা অবাক হল। কিন্তু পরক্ষণেই সে বুঝল ব্যাপারটা। এই ব্যাটাকে সব স্থান থেকে ব্লক করেছে বিধায় ব্যাটা নির্ঘাত ত্রিশামের নাম্বার থেকে কল করেছে তাকে। দাঁতে দাঁত চাপল পূর্বাশা, বলল, আসব না। হয় আপনি বাইরে বেরিয়ে আসুন নয়তো আমি ভিতরে আসছি। চয়ে জি জিউস। কথাটা বলেই কলটা ধূপ করে কলটা কেটে দিল জায়ান। পূর্বাশাকে আর কিছু বলার সুযোগ দিল না। মেজাজ বিগড়ালো মেয়েটার। মগের মুল্লুক নাকি যে সে যা বলবে তাই মানতে হবে। পরক্ষণেই আবার ভাবল মগের মুল্লুকই তো, ওই লোককে দ্বারা সবই সম্ভব। এমনিই তো তার জীবনে অশান্তির অভাব নেই। এখন যদি আবার মহিলা হোস্টেলের মধ্যে এই রাতের জায়ান ঢুকে পড়ে তাও পূর্বাশার জন্য তবে কেলেঙ্কারি ঘটে যাবে। এমনিতেও তো তার সাথে জায়ানকে জড়িয়ে কম কথা ছড়িয়ে পড়েনি। এখন জায়ান যদি এখানে চলে আসে তাহলে তো ঝামেলা হবে, কলঙ্ক লেগে যাবে তার। ইচ্ছা না থাকা সত্ত্বেও হোস্টেল থেকে বাইরে এলো পূর্বাশা। জায়ানের সম্মুখে দাঁড়িয়ে ঝাঝালো কণ্ঠে বলল, কি সমস্যা? জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল কিছুটা। থমথমে কণ্ঠে সে বলল, আপনি দিন দিন বেয়াদব মহিলাতে পরিণত হচ্ছেন পূর্বাশা। পূর্বাশার চোখ ছোট ছোট হল। মুখ বাঁকিয়ে সে বলল, হলে হচ্ছি তাতে আপনার কি? বেয়াদবিটা তো আমার সাথেই করছেন, সমস্যা তো তাহলে আমারই হবে তাই না? আপনার যদি মনে হয় আমি আপনার সাথে বেয়াদবি করছি তবে এড়িয়ে চলুন আমাকে। আমার সাথে কথা বলাই বন্ধ করে দিন। দাঁতে দাঁত চাপল জায়ান। গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার মুখে মুখে তর্ক করছেন? চীনে এসে দেখছি আপনার সাহস অনেক বেড়ে গেছে। সাহস বাড়াতেই তো চীনে এসেছি। হুট করেই জায়ানের দৃষ্টি শীতল হল। ঠান্ডা কণ্ঠে বলল, চীন দেশে এসে ঠিক এতটাই সাহস বেড়েছে আপনার যে মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই আমার মতো কঠোর হৃদয়ের পুরুষ জায়ান ইবনে জাফর চৌধুরীর হৃদয় চুরি করে ফেলেছেন। খানিকটা চমকালো পূর্বাশা। জায়ান তার পুরো নাম কি বলল? জায়ান ইবনে জাফর চৌধুরী। ইবনে দ্বারা তো বাবার নাম অর্থাৎ কার পুত্র তা বোঝায়। তবে জাফর চৌধুরী কি জায়ানের পিতার নাম? হয়তো, কিন্তু জাফর নামটা তো বাঙালি। চীনে এমন নাম শোনা যায় না তো। তবে কি জায়ান বাঙালি? হতেই পারে। এর জন্যই হয়তো এই ছেলে এত সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারে। আবার বাঙালি অনেক সংস্কৃতি সম্পর্কেও অবগত। কিন্তু জাফর নামটা খানিকটা চেনা লাগল পূর্বাশার। যাকগে তাতে তার কি? পূর্বাশা ততটা মাথা ঘামালো না এই বিষয়ে। তাছাড়া এক নাম তো কত মানুষেরই থাকতে পারে। এখানে চেনা চেনা লাগার কি আছে? চোখ মুখ শক্ত করল মেয়েটা। শক্ত কণ্ঠেই সে বলল, বাজে কথা রাখুন তো। কি বলতে এসেছেন তাই বলুন, নয়তো গেলাম আমি। আমি আপনাকে ভালোবাসি পূর্বাশা। দাঁতে দাঁত চাপল পূর্বাশা। আবার সেই এক কথা। কণ্ঠে কাঠিন্য এঁটে সে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেন ভালোবাসেন না? এর কোনো কারণ নেই। ভালোবাসতেও মানুষের কোনো কারণ লাগে না। আবার ভালো না বাসাতেও কোনো কারণ লাগে না। এটা সম্পূর্ণ হৃদয় ঘটিত ব্যাপার। জায়ান ঠোঁট কামড়ে ছোট ছোট চোখে তাকালো পূর্বাশার পানে। ভাবুক ভঙ্গিতে বলল, তাহলে আপনার আগে আপনার হৃদয়টাকেই আমার দেখতে হবে একবার। আপনার হৃদয়টা আমাকে ভালো না বেশে কোথায় যায় আমিও দেখে নেব। তপ্ত নিঃশ্বাস ফেলল পূর্বাশা। এবার কিছুটা নরম কণ্ঠে বলল, দেখুন এমন কেন করছেন? একটু শান্তিতে বাঁচতে দিন আমাকে। 2 দিন আগেও তো আপনার প্রধান শত্রু ছিলাম আমি, তাহলে হঠাৎ কি এমন হলো যে আপনি এখন আমাকে ভালোবাসার দাবি করছেন আমার সম্মুখে? মৃদু হাসল জায়ান, কোমল কণ্ঠেই বলল, আপনিই তো বললেন এটা সম্পূর্ণ হৃদয় ঘটিত ব্যাপার। আমি আপনাকে কেন কখন কিভাবে ভালোবেসেছি আমি নিজেও জানি না। তবে এইটুকু খুব ভালো করেই জানি বা বুঝতে পেরেছি যে আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পূর্বাশার দৃষ্টি তীক্ষ্ণ হল। সন্দিহান কণ্ঠে সে শুধালো, যদি বলি আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না? তা বিশ্বাস করানোর দায়িত্ব অবশ্যই আমার। তবে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কেন বিশ্বাস করেন না যে আমি আপনাকে ভালোবাসি? কারণ আমি কুৎসিত, আপনি সুদর্শন। আমি আধার,
আপনি আলো। একটু থামল পূর্বাশা, আবার বলল, আলো আর আধারকে কখনো মিলিত হতে দেখেছেন? তেমনি আপনার আর আমারও মিল হওয়া সম্ভব নয়, হোক তা ভালোবাসায় কিংবা বন্ধুত্বে। আলতো হাসল জায়ান, তবে সে হাসি দৃষ্টিগোচর হল না পূর্বাশার। ছেলেটা একটু এগিয়ে দাঁড়ালো পূর্বাশার সম্মুখে, অতঃপর বলল, আলো আধারের যেমন মিল হওয়া সম্ভব নয় তেমনি কিন্তু আধার ছাড়া আলোর অস্তিত্ব নেই, কিংবা বলতে পারেন মর্যাদাহীন। আপনি কেন বুঝতে পারছেন না? কারণ আমি বুঝতে চাইছি না। চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলল পূর্বাশা। শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি না। পূর্বাশার শক্ত বাক্যের বিনিময়ে হাসল জায়ান। জোর গলায় বলল, আপনি ঠিক যতবার আমাকে প্রত্যাখ্যান করবেন, আমি ঠিক ততবার আপনার সম্মুখে ভালোবাসার দাবি নিয়ে হাজির হব। আমিও দেখি আপনি ঠিক কতবার প্রত্যাখ্যান করতে পারেন আমার ভালোবাসা।